আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। অর্থাৎ এই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করার জন্য। আমি আপনাদের জন্য সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই ভিডিওটি নতুন এবং পুরাতন কারিকুলাম উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত যেই সকল শিক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে অনুরোধ করব যে বাংলা বিষয়ে কিভাবে সৃজনশীল লিখতে হয় সেই বিষয়টি যদি তোমরা বুঝতে চাও তাহলে আমার এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। তোমরা সবাই জানো যে সকল বিষয়ের সৃজনশীল একই নিয়মে লিখতে হয় না। আমি এখানে আলোচনা করেছি মূলত বাংলা বিষয়কে নিয়ে। তাহলে চলো আমরা শুরু করছি। অর্থাৎ তোমাদের কিন্তু বাংলার জন্য একটা উদ্দীপক দেওয়া থাকবে, আবার দুইটাও দেওয়া থাকতে পারে। উদ্দীপক দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে উদ্দীপকে একটা অনুচ্ছেদ দিয়ে দিতে পারে, অর্থাৎ যে কোনো একটা কাহিনী উল্লেখ করে দিতে পারে, অথবা এভাবে কবিতার যে পংক্তি বা লাইন আছে এভাবেও উদ্দীপক দিতে পারে। তবে তোমরা সব সময় মাথায় রাখবে তোমাদের কবিতার যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের উদ্দীপকগুলো সবসময় অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এরকম কবিতার পংক্তি দেওয়া থাকে। কিন্তু তোমাদের গদ্য থেকে, অর্থাৎ বিশেষ করে গল্প বা অন্যান্য যে প্রবন্ধ আছে এগুলো থেকে যে প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা উদ্দীপকে কবিতার থেকে আমরা বেশি দেখি যে অনুচ্ছেদ, অর্থাৎ কোনো একটা ঘটনা উল্লেখ করে দেয়। আর এর আলোকে বাংলা বিষয়ে তোমাদের 4টি প্রশ্ন থাকে: ক, খ, গ অ্যান্ড ঘ। এই যে ক নাম্বার প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটার মূলত মান থাকে 2, অর্থাৎ এই প্রশ্নটির 1 মার্ক থাকে। এই প্রশ্নটি তুমি যদি প্রপারলি লিখতে পারো তাহলে তুমি অবশ্যই 1 পাবে। আর খ নাম্বার প্রশ্নটি যে তুমি দেখতে পাচ্ছ এটার মূলত মার্ক হচ্ছে 2, অর্থাৎ এইটা 2টা প্যারায় লিখতে হয়। আর গ নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটার মার্ক হচ্ছে 3, অর্থাৎ এই প্রশ্নটা তোমরা 3টা প্যারা করে লিখবা। আর ঘ নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটির মার্ক হচ্ছে 4, অর্থাৎ এখানে তুমি কত করে পাবে? অর্থাৎ এখানে তুমি 4 মার্ক পাবে। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা যে ক নাম্বারে 1 আর খ নাম্বারে যদি 2 হয়, 2 আর 1 কত? 3। গ নাম্বারে যদি 3 হয় তাহলে 3 আর 3 কত? 6। আর ঘ নাম্বারে যদি 4 হয়, 6 আর 4 কত? 10। অর্থাৎ এই 4টা প্রশ্ন যদি তুমি উত্তর করতে পারো তাহলে তুমি 10 মার্ক পাবে। অবশ্যই তোমাকে এই প্রসেসগুলো বা নিয়মগুলো জানতে হবে। প্রথমত 1 নম্বর প্রশ্নটি, অর্থাৎ আমি এটা কি করেছি, এটা মূলত দশম শ্রেণীর বই অর্থাৎ আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতা থেকে এই প্রশ্নটি আমি নিয়েছি এবং সেটার থেকে তোমাকে দেখানোর চেষ্টা করছি যে তুমি কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে এরকম লিখতে পারো 1 নং প্রশ্নের উত্তর ক, অথবা তুমি চাইলে 1 নং প্রশ্নের উত্তর নিচে এরকম শুধু ক নাম্বার লিখলেও চলবে। এরপরে তোমার কাছে জানতে চেয়েছে কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। এইটা তোমাকে 1 লাইন উত্তর করতে হবে। যদি তোমার উত্তরটি কারেক্ট হয় তাহলে তুমি পাবে 1। এরপরে দেখো খ নাম্বার প্রশ্নটি মূলত 2টা প্যারায় লিখতে হয়। কয়টা প্যারা? 2টা। তোমাদেরকে শুধু নিয়মটা আমি প্রপারলি বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি নিয়ম বুঝো তাহলে কিন্তু লিখতে পারবে। খ নাম্বার প্রশ্নটি 2টা প্যারায় লিখতে হয়, তবে একটা জিনিস মাথায় রাখবে, এই প্রথম প্যারাটা মূলত এটা জ্ঞানমূলক, অর্থাৎ আর দ্বিতীয় প্যারাটা, এই যে তুমি প্রথম প্যারায় যে জ্ঞানমূলক লিখেছো বা লিখবা, এই জ্ঞানমূলকের অধীনে যে বিস্তারিত যে লেখাটা সেটা হচ্ছে দ্বিতীয় প্যারা। অর্থাৎ আমরা যদি সেই উদ্দীপকে চলে যাই বা প্রশ্নে চলে যাই, আমাদের প্রশ্নটি ছিল, আর আরেকটা কথা বলে নেই, এই ক এবং খ এদের সাথে এই যে উপরে উদ্দীপক এদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তোমাদের ক নাম্বার এবং খ নাম্বারের উত্তরগুলো মূলত হুবাহু তোমাদের মূল পাঠ্য বই যেটা আছে সেখান থেকে আসে। যেমন কবিতার একটা লাইন লিখে দিল, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এখন এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখন এই লাইনটি দ্বারা যে কি বোঝানো হয়েছে প্রথম প্যারায় লিখতে হবে। সেটা তুমি কি করবে? এই যে দেখো প্রথম প্যারায় ওই লাইনটা দ্বারা যা বোঝানো হয়েছে সেটা একটা প্যারা করে, অর্থাৎ 1 লাইনে লিখতে হবে। আর দ্বিতীয় যে প্যারাটা আছে সেখানে তোমাকে কি করতে হবে, অর্থাৎ বাকি অংশটুকু অর্থাৎ বিস্তারিতভাবে লিখতে হবে। এরকম যদি তুমি 2টা প্যারা লিখো তাহলে তুমি এখানে 2 পাবে।
এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব গ নাম্বার। তবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, ওই যে আমরা প্রশ্নের উদ্দীপক দেখেছি, উদ্দীপকের সাথে সম্পর্ক শুধু এই গ এবং ঘ এর সাথে। এখন উদ্দীপকের সাথে কিন্তু ক খ এর কোনো সম্পর্ক নেই, এই কারণে ক খ কিন্তু হুবহু বই থেকে আসে। তো গ নাম্বার উদ্দীপকে কি বলেছে একটু দেখো। বলেছে উদ্দীপক একে বঙ্গবাণী কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে। অর্থাৎ এই যে দেখো এখানে একটা উদ্দীপক ছিল যে মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। যারা আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা, মোদের দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। এই যে দেখো এটা একটা উদ্দীপক। এখন আমাদেরকে বলা হলো যে এই উদ্দীপকের আলোকে প্রশ্নটা হচ্ছে উদ্দীপক একে বঙ্গবাণী কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো তুমি কিভাবে ব্যাখ্যা করবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে শুনবে। প্রথম যে প্যারাটা হবে সেই প্যারাটা মূলত এক লাইনের হবে, অর্থাৎ ওই লাইনে ওই যে উপরে তুমি উদ্দীপকের লাইনটা পড়েছো না, অর্থাৎ ওই যে কবিতার যে লাইনটা, অর্থাৎ আমাদের উদ্দীপকের কবিতার লাইনগুলো পড়েছি আর নিচে যে প্রশ্নটা পড়েছি, এই প্রশ্নর আলোকে যে জ্ঞানমূলকটা আসে সেই জ্ঞানমূলকটা তোমাদের হচ্ছে একটা লাইনে বা একটা প্যারায় দিতে হবে। দ্বিতীয় প্যারায় তুমি দেখো খ নাম্বার যখন লিখছো, তুমি দ্বিতীয় প্যারায় কি লিখছো, অনুধাবন। আর অনুধাবন যে অংশটা আছে এটা আমরা কোথা থেকে লিখি, এটা কিন্তু আমরা মূল পাঠ্য বই থেকে লিখি। সো দ্বিতীয় প্যারায় তোমাকে কিন্তু অনুধাবন অংশটুকু লিখতে হবে। আর তৃতীয় প্যারা এটা হুবাহু ওই উদ্দীপকের সাথে তোমার যে কবিতা, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের যে কবিতা বা তোমার গদ্য যেটাই হোক না কেন, সেটার কি মিল আছে সেই মিলটা এখানে তুলে ধরতে হবে। এখানে কিন্তু তোমার ব্যক্তিগত কোনো মতামত দিতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু তাকাও তাহলে তোমরা। এই গ নাম্বারে প্রথম হচ্ছে জ্ঞানমূলক, তারপরে অনুধাবন, তারপরে প্রয়োগ, অর্থাৎ এই তিনটা ক্যাটাগরিতে তোমাকে উত্তর করতে হবে। আর যদি এরকম তিনটা পার্ট করে উত্তর করো তাহলে তুমি এখানে 3-এর মধ্যে 3 পাবে। এবার আসি ঘ। ঘতে আমি কি বলেছি দেখো, ঘ আর গ একই রকম, অর্থাৎ ঘতে এই এরকম জ্ঞানমূলক থাকবে, অনুধাবন থাকবে এবং নিচে প্রয়োগ থাকবে। আর একটা অংশ থাকবে যে অংশটাকে বলি আমরা উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা অংশে তুমি তোমার মতো করে উদ্দীপকের সাথে মিলিয়ে তুমি নিজে বানাই লিখতে পারবা। অর্থাৎ ওখানেও কিন্তু ঘতে কিন্তু 4টা প্যারা লিখতে হবে, এরকম গয়ের মতো এখানে আছে কয়টা, 3টা প্যারা, কিন্তু ঘতে তোমার লিখতে হবে কয়টা প্যারা, 4টা প্যারা। 3টা প্যারা এই যে গয়ের মতো, আর আরেকটা প্যারা হচ্ছে উচ্চতর দক্ষতা, অর্থাৎ যেটা একবার লাস্টে, অর্থাৎ ওই প্যারাটা মূলত তোমাকে দিতে হবে উদ্দীপকের সাথে তোমার নিজের যে ভাবনাটা এটা তুমি বানিয়ে লিখতে পারবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল লেখার সময় যেগুলো তোমার মানা উচিত, প্রথমত তুমি সৃজনশীল যখন লিখবে সেটা হচ্ছে তুমি 1 নং প্রশ্ন উত্তর ক এটাও লিখতে পারো, অথবা 1 নং প্রশ্ন উত্তর ক এটাও লিখতে পারো, অথবা 1-এর ক এটাও লিখতে পারো। তুমি যেটা লিখবে সেটাই কারেক্ট, কিন্তু সব থেকে বেশি ইফেক্টিভ তোমার জন্য কোনটা জানো, বেশি ইফেক্টিভ হচ্ছে এই নিচেরটা। অর্থাৎ তুমি যদি 1-এর ক লিখো, 1-এর খ 1-এর গ, হ্যাঁ এরকম যদি তুমি লিখো তাহলে তোমার টাইমটা বেঁচে যাবে এবং তুমি সৃজনশীল অনেক বেশি লিখতে পারবে। আমি জানি যারা নতুন কারিকুলামের শিক্ষার্থী আছো তোমরা অনেকেই সৃজনশীল লেখার নিয়ম কি সেটা কখনোই জানো না, কিন্তু তোমাদের সামনে তো পরে পরীক্ষা হবে, সৃজনশীল পরীক্ষা, তাই তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আশা করি সবাই দেখবা। এবং তোমরা যারা এখনো এই টিচিং রুম চ্যানেল এবং টিচিং রুম ফেসবুক পেজ এখনো হচ্ছে সাবস্ক্রাইব এবং ফলো করোনি, আমি সবাইকে অনুরোধ করব এইরকম ইফেক্টিভ যত ভিডিও আছে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ ছাড়তে থাকবো, যাতে তোমরা ছাড়ার সাথে সাথেই তোমার হচ্ছে কি পাও, অর্থাৎ একটা নক পেয়ে যাও। হ্যাঁ, তাহলে এই জন্য হচ্ছে তোমরা কি করবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।